আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, স্পেন ও ইতালির পর অস্ট্রিয়ার না, বিপাকে ট্রাম্প, যুদ্ধে জড়িয়ে একেবারেই একা হয়ে পড়েছে আমেরিকা। এরপরেই জানিয়ে দিব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিমাত্র সিদ্ধান্তেই কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারপরেই জানিয়ে দিব, ইরান যুদ্ধে ব্যর্থ হয়ে সেনাপ্রধানকে বরখাস্ত করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব, একজন শত্রুও জীবিত ফিরবে না, ইরানে আমেরিকার কবর জ্বলে পুড়ে ছারখার, তবুও মাথা নোয়ায় না ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। যুদ্ধে জড়িয়ে একেবারেই একা হয়ে পড়েছে আমেরিকা। একের পর এক ইউরোপীয় মিত্র যখন সরে দাঁড়াচ্ছে, সেই মুহূর্তে এবার ট্রাম্প প্রশাসনের দিক থেকে মুখ ফিরিয়ে নিল অস্ট্রিয়া। স্পেন এবং ইতালি থেকে যখন মিলছে না কোনো ইতিবাচক সাড়া, তখন ট্রাম্প ভেবেছিলেন ইরানে আগ্রাসন চালাতে ব্যবহার করবেন নিরপেক্ষ দেশ অস্ট্রিয়ার আকাশসীমা। কিন্তু আমেরিকার মামাবাড়ির আবদারে স্পষ্ট না করে দিয়েছে অস্ট্রিয়াও। স্পেন ও ইতালির পর এবার ভিয়েনার এই না ওয়াশিংটনের জন্য বড় ধাক্কা। ইরানে হামলার পরিকল্পনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আকাশসীমা ব্যবহারের অনুমতি না পেয়ে কার্যত বিপাকেই পড়েছে পেন্টাগন। মূলত সামরিক কৌশল আর লজিস্টিক সুবিধার জন্য ইরানের ভূখণ্ডে হামলা চালাতে অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কেননা ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে যেতে হলে অস্ট্রিয়ার আকাশসীমা একটি গুরুত্বপূর্ণ করিডর হিসেবে কাজ করে। এখান দিয়ে গেলে সম্ভব একাধিক রুটে অপারেশন চালানো। এমনিতেই সুদূর ওয়াশিংটনে বসে তেহরানে হামলা চালাতে হিমশিম খেতে হচ্ছে মার্কিন প্রশাসনকে। এমন পরিস্থিতিতে অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে পারলে সময় ও জ্বালানি উভয় খাতেই সাশ্রয় করতে পারত আমেরিকা। তাছাড়াও ভিয়েনার আকাশসীমা ব্যবহারের অনুমতি পেলে ইরানের অভ্যন্তরে দ্রুত অপারেশন চালাতে পারত আমেরিকা। তবে অস্ট্রিয়া প্রশাসনের অসম্মতিতে চলমান ইরান যুদ্ধে আরও এক ধাপ পিছিয়ে গেলেন ট্রাম্প। টানা 5 সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধে শুরু থেকেই আমেরিকার সঙ্গী হিসেবে নিজেদের নাম জড়াতে চায়নি অস্ট্রিয়া। কারণ হিসেবে উল্লেখ করেছে 1955 সাল থেকেই তারা স্থায়ীভাবে অনুসরণ করছে নিরপেক্ষতার নীতি। ইরানে চালানো সংঘাতে মার্কিন সামরিক ফ্লাইটগুলোকে অনুমতি দিলে সেটি তাদের নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক হতো। শুধু তাই নয়, যুদ্ধের জেরে দেশটির তেল বাণিজ্য ও বিনিয়োগ সহ সবকিছুতেই নেতিবাচক প্রভাবের আশঙ্কাও উড়িয়ে বেড়া যাচ্ছে না। তাছাড়া ভিয়েনায় অবস্থিত আলোচনা কেন্দ্রে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক বিষয় প্রসঙ্গে বেশ কয়েক ধাপে অনুষ্ঠিত আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ছিল অস্ট্রিয়ার উপস্থিতি। ধারণা করা হচ্ছে সে কারণেও ইরানে আগ্রাসন চালিয়ে যেতে আমেরিকাকে সমর্থন দিচ্ছে না অস্ট্রিয়া। অস্ট্রিয়ার পদক্ষেপের কারণে চলমান যুদ্ধে বেশ সুবিধাই পেল ইরান। ইরান বিরোধী কর্মকাণ্ডে আমেরিকাকে সামরিক ফ্লাইটের জন্য অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় ইরানের ওপর অনেকটাই কমল মার্কিন সামরিক চাপ। এখন মনস্তাত্ত্বিক দিক থেকেও অনেকটাই নির্ভর থাকতে পারবে ইরান। বিশ্ব রাজনীতিতে কি তবে প্রলয় আসতে চলেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিমাত্র সিদ্ধান্তে কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে কয়েক দশকের পুরনো পশ্চিমা সামরিক জোট নেটো? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এল ইনভার্স যেন আপনি লাইফে থাকেন রেডি। প্রতিদিন ইনভার্স, ডিজাইন ফর নাও। হোয়াইট হাউসের অলিন্দে কান পাতলেই এখন শোনা যাচ্ছে সেই বিচ্ছেদের সুর। ট্রাম্পের এবারের হুমকি যেন আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে, যা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশ্ব নেতাদের। আসল গোলমালের সূত্রপাত ইরানকে কেন্দ্র করে। ট্রাম্পের অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামলে ইউরোপীয় মিত্ররা কেন আমেরিকার পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছে না। নেটো যে একটি রক্ষণাত্মক জোট, সেই তাত্ত্বিক কথা শুনতে নারাজ তিনি। আমেরিকার শুরু করা সংঘাতে কেন মিত্ররা প্রাণ দেবে না, এই ক্ষোভ থেকেই এখন বিচ্ছেদের পথ খুঁজছে ওয়াশিংটন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের মাটিতে যখনই ট্রাম্প কোণঠাসা হন, তখনই তিনি বিদেশের মাটিতে শক্তি প্রদর্শন করেন। এবারও তার ব্যতিক্রম নয়। প্রচারের আলো নিজের দিকে রাখতে এবং নিজের কট্টর সমর্থকদের তুষ্ট করতে তিনি নেটোর মতো বিশাল এক স্তম্ভকে উপড়ে ফেলতে চাইছেন। এটা কি নিছক হুমকি, নাকি সত্যিই কোনো মহাপ্রলয়ের ইঙ্গিত? পশ্চিমাদের মতে নেটো শুধু একটি জোট নয়, এটি রাশিয়ার আগ্রাসনের মুখে একটি ইস্পাত কঠিন দেয়াল।
এই জোটের কারণেই মস্কো চাইলেই ইউরোপের বুক ছিঁড়ে ভেতরে ঢুকে পড়তে পারে না। কিন্তু ট্রাম্প যদি সত্যিই জোট থেকে বেরিয়ে যান, তবে ক্রেমলিনের অন্দরে যে খুশির হাওয়া বইবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমেরিকার প্রস্থান মানেই পুতিনের জন্য এক বিশাল খোলা মাঠ। তবে ট্রাম্প চাইলে কি রাতারাতি সব সমাধান দিতে পারবেন? মার্কিন আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া নেটোর হাতছাড়া করা সম্ভব নয়। কিন্তু ট্রাম্প যদি সেই আইনকে চ্যালেঞ্জ করেন, তবে জল গড়াবে আদালত পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আদালত সাধারণত প্রেসিডেন্টের ওপর খবরদারি করতে চায় না। ফলে ট্রাম্পের একলা চলো নীতি সফল হওয়ার সম্ভাবনা প্রবল। আমেরিকা চলে গেলে ইউরোপের দেশগুলো কি তবে অসহায় হয়ে পড়বে? আর্টিকেলটি বলছে না। ইউরোপ এখন যথেষ্ট সম্পদশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত। ফ্রান্স ও ব্রিটেনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার হয়তো আমেরিকার মতো বিশাল নয়, কিন্তু বিপদে পড়লে ইউরোপীয় দেশগুলো নিজেরাই নিজেদের রক্ষায় নতুন কোনো সামরিক কাঠামো গড়ে তুলতে বাধ্য হবে। রাশিয়ার হুমকি তাদের ঐক্যবদ্ধ করবে আরও বেশি। সবচেয়ে চমকপ্রদ এবং ভীতিকর বিষয় হল, ট্রাম্পের এই বৈরী মনোভাবে ডেনমার্কের শাসনাধীন গ্রিনল্যান্ড, এমনকি খোদ প্রতিবেশী দেশ কানাডাও আজ শঙ্কিত। অতীতে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বা কেনার ইচ্ছা প্রকাশ করার ঘটনা কেই ভুলে যায়নি। নেটোর সুরক্ষা কবচ না থাকলে আমেরিকার আগ্রাসী মেজাজ থেকে প্রতিবেশী দেশগুলো নিজেদের কিভাবে রক্ষা করবে তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ভবিষ্যতে ট্রাম্পের পর অন্য কোনো প্রেসিডেন্ট কি পারবেন এই ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে? একমাত্র জেডি ভ্যান্স ছাড়া হয়তো অন্য যে কেউ পুনরায় নেটোতে ফেরার চেষ্টা করবেন। কিন্তু একবার যদি আমেরিকা বেরিয়ে যায়, তবে বিশ্বমঞ্চে তার বিশ্বস্ততা ধুলোয় মিশে যাবে। ইউরোপ হয়তো আমেরিকাকে আবার জোটে খিরিয়ে নেবে, কিন্তু তারা আর কোনোদিনই ওয়াশিংটনকে আগের মতো চোখ বুজে বিশ্বাস করতে পারবে না। ইরান যুদ্ধে ব্যর্থতায় এবার বলির পাঠায় পরিণত হতে হল যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে। সামরিক অঙ্গনে ধারাবাহিক ব্যর্থতার পর দেশটির সেনাপ্রধানকেই তার অবস্থান থেকে সরিয়ে দিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের এই জটিল পরিস্থিতির মাঝেই সেনাপ্রধানের অব্যাহতি দেশটির সামরিক সক্ষমতার গভীর ফাকলকেই সামনে আনছে। তবে শাক দিয়ে মাছ ঢাকলেও নিজেদের ধারাবাহিক পতন কি ঠেকাতে সক্ষম হবে মার্কিন যুক্তরাষ্ট্র? সম্প্রতি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হ্যাক্সে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে দ্রুত অবসরে যেতে বাধ্য করেছেন। পেন্টাগনের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রথ বদলের এই চাঞ্চল্যকর খবর ৩ জন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ২০০৩ সালের সেপ্টেম্বরে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করা জেনারেল জর্জ এর আগে ভাইস চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সামরিক জীবনে ইরাক ও আফগানিস্তান যুদ্ধেও অংশ নেন তিনি। যে যুদ্ধগুলো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় বলে বহু বিশ্লেষক মনে করেন। শুধু জেনারেল জর্জই নন, একই সঙ্গে সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হর্নি এবং আর্মি চ্যাপলিন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এই অপসারণের সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক তৎপরতা যখন ব্যর্থ হচ্ছে, ঠিক তখনই এই নেতৃত্ব পরিবর্তন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক কৌশলগত ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে শাক দিয়ে মাছ ঢাকলেও নিজেদের ধারাবাহিক পতন কি ঠেকাতে সক্ষম হবে মার্কিন যুক্তরাষ্ট্র? সম্প্রতি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হ্যাক্সে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে দ্রুত অবসরে যেতে বাধ্য করেছেন। পেন্টাগনের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রথ বদলের এই চাঞ্চল্যকর খবর ৩ জন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ২০০৩ সালের সেপ্টেম্বরে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করা জেনারেল জর্জ এর আগে ভাইস চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সামরিক জীবনে ইরাক ও আফগানিস্তান যুদ্ধেও অংশ নেন তিনি। যে যুদ্ধগুলো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় বলে বহু বিশ্লেষক মনে করেন। শুধু জেনারেল জর্জই নন, একই সঙ্গে সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হর্নি এবং আর্মি চ্যাপলিন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এই অপসারণের সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক তৎপরতা যখন ব্যর্থ হচ্ছে, ঠিক তখনই এই নেতৃত্ব পরিবর্তন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক কৌশলগত ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। জ্বলে পুড়ে ছাড়খাড়, তবুও মাথা নয় না ইরান। যেন ফিনিক্স পাখির মতো বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর ইতিহাস তাদের রক্তে।
ইসরায়েল ও আমেরিকার আকস্মিক হামলার পর এবার সেই দৃশ্যই আবারও দেখা যাচ্ছে। অভূতপূর্ব এক জাতীয় জাগরণে উত্তাল পুরো ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে মাত্র এক সপ্তাহেরও কম সময়ে স্বেচ্ছাসেবী হিসাবে সামরিক বাহিনীতে নাম লিখিয়েছেন প্রায় ৭০ লাখ ইরানি নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু আক্রমণের শিকার হলে প্রতিরোধে ১ ইঞ্চিও ছাড় দেবে না। স্পিকার গালিবাব আরও বলেন, ইরানিরা শুধু কথার কথা বলে না, তারা প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের মাটিতে কেউ প্রবেশের চেষ্টা করলে পুরো জাতির প্রতিরোধের মুখে পড়তে হবে। এই বিপুল সংখ্যক মানুষের স্বেচ্ছায় যুদ্ধে যোগদানের ঘোষণা শুধু একটি সামরিক সংখ্যা নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক শক্তি। বিশ্লেষকদের মতে, যদি এই ৭০ লাখ মানুষ বাস্তবিক যুদ্ধে অংশ নেয়, তাহলে তা শুধু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুগুণ শক্তিশালী করবে না, বরং যে কোনো সম্ভাব্য স্থল অভিযানের জন্য আমেরিকার সামনে এক ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তি নয়, জনশক্তি এবং মনোবলও বড় ফ্যাক্টর। ইরান ইতোমধ্যেই দেখিয়েছে, সংকটের সময় রাষ্ট্রের পক্ষে একজোট হতে পারে তাদের জনগণ। ইতিহাস ঘেঁটে দেখা যায়, দীর্ঘযুদ্ধ কিংবা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে মূলত এই জাতীয় ঐক্য ও আত্মত্যাগের মানসিকতার কারণে। এরই মধ্যে আরও কঠোর বার্তা দিয়েছেন দেশটির সামরিক নেতৃত্ব। ইরানের সেনাপ্রধান আমির হাতাসা জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তার নির্দেশ, শত্রুপক্ষের কোনো সেনা যেন জীবিত ফিরে যেতে না পারে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘোষণা কেবল সামরিক প্রস্তুতির ইঙ্গিত নয়, বরং এটি প্রতিরোধমূলক কৌশল। বিপুল জনসমর্থন এবং ইরানি শক্তিকে সামনে রেখে ইরান মূলত প্রতিপক্ষকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, এটি শুধু সেনাবাহিনীর যুদ্ধ নয়, এটি পুরো জাতির যুদ্ধ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে এই ৭০ লাখ স্বেচ্ছাসেবীর ঘোষণা। প্রশ্ন এখন একটাই, যদি সত্যি এই বিপুল জনশক্তি যুদ্ধে নামে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য তা কতটা কঠিন হয়ে উঠবে? আর ইরানের এই অদম্য মনোবলই কি আবারও তাদের রক্ষা করবে, যেমনটা তারা অতীতেও করেছে?